আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সকলকে হালকেনস্টাইন এসএসসি এর ক্লাস 9-10 এর বিজিএস অর্থাৎ বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজের চ্যাপ্টার 12 যেটি হলো অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। আচ্ছা, একটা কথা বলি তোমাদেরকে, আমরা কি জানি যে বাংলাদেশের অর্থনীতি বা বিশ্ব অর্থনীতি কিভাবে রান হয়? কি কি নির্দেশকের উপর নির্ভর করে একটা দেশকে উন্নত, একটা দেশকে অনুন্নত কিংবা উন্নয়নশীল দেশের মাত্রায় পৌঁছানো যায়? এই বিষয়গুলো যদি আমরা না জেনে থাকি তাহলে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ সহকারে আমরা করব। আমি তোমাদের সাথে আছি বরাবরের মতোই, নাজমুল করিম অর্ণব, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে। চলো শুরু করা যাক আজকে। অর্থনৈতিক নির্দেশক সমূহ বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। কোন দেশের অর্থনীতির অবস্থা জানতে হলে সে দেশের মোট জাতীয় উৎপাদন, মোট অভ্যন্তরীণ বা দেশজ উৎপাদন, জনগণের মাথাপিছু আয় জানা প্রয়োজন। কয়টা জিনিস বললাম ভাইয়া? পুরা 3টা জিনিস, তাই না? আচ্ছা, আমি যদি এগুলো শর্ট ফর্ম তোমাদের লিখে দিই তোমরা মাত্রই বলবা এ ভাই এগুলো পড়ছি ভাইয়া, এগুলো তো আমরা জানা আছে। হ্যাঁ, দেখো কি বলবা, এই যে মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিএনপি। জিএনপির ফুল ফর্ম কি বলো দেখি? গ্রুস ন্যাশনাল প্রোডাক্ট, রাইট? মোট অভ্যন্তরীণ বা দেশজ উৎপাদন, সেটার কি হবে শর্ট ফর্ম? সেটা হচ্ছে জিডিপি। জিডিপি কি বলা হচ্ছে? গ্রুস ডোমেস্টিক প্রোডাক্ট। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, জনগণের মাথাপিছু আয়। এটা কি? এটা হলো পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম, রাইট? আচ্ছা, তোমরা এখন আমাকে বলো, তোমরা এই জিনিসগুলো সম্পর্কে আগে থেকে পরিচিত কিনা? জিএনপি, জিডিপি, পার ক্যাপিটা ইনকাম এগুলো শুনছো না? প্রত্যেক বছর কিন্তু বাজেট দেওয়ার সময় বা এক বছরের একটা সময় আমরা টেলিভিশনের শিরোনামে কিন্তু দেখে থাকি যে বাংলাদেশের জিডিপি এত বৃদ্ধি পেয়েছে বা এত কমেছে, বা অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের জিডিপি কিন্তু অনেক ভালো হয়েছে। তো এই বিষয়গুলো আমরা অবশ্যই জানি। তোমরা কেউ যদি জেনে থাকো, আগে থেকেই ফুল ফর্মগুলো জেনে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাও। ওকে, পরবর্তীতে আমরা দেখি এগুলোকে বলা হচ্ছে অর্থনীতির নির্দেশক, কারণ এগুলো অর্থনীতির অবস্থা নির্দেশ করে। দেশের অর্থনীতি পূর্ববর্তী অবস্থায় রয়েছে, নাকি পূর্বের তুলনায় বর্তমানে আরো এগিয়ে গিয়েছে, নাকি আরো ডাউন খেয়েছে, কোন বিষয়টা এখানে বেশি প্রাধান্য পায়, এই বিষয়গুলো জানতে পারবো আমরা এই 3টি অর্থনীতির নির্ধারক দিয়ে। ঠিক আছে, পরবর্তীতে চলে যাই আমরা। এই বিষয়গুলোর সাথে আবার দেখলাম আমরা যে কৃষি, দেখো শেষ লাইনটা কি বলেছে, এগুলোর সাথে সাথে কৃষি, শিল্প, সেবা, অন্যান্য খাতে উৎপাদনের অবস্থা কি, বা বিদেশ থেকে কর্মজীবী মানুষগুলো যেগুলো রয়েছে সে দেশে অর্থ প্রেরণ করছে, অর্থাৎ কোনটা বলো দেখি? যে অর্থ প্রেরণ করছে, এটাকে কি বলা হয়? এইটিকে বলা হচ্ছে আমাদের রেমিটেন্স, রাইট? এই রেমিটেন্স কিন্তু আমাদের দেশের জন্য কি একটা আশীর্বাদ স্বরূপ, তাই না? এই রেমিটেন্স কি রকম করে আমাদের দেশে কাজে লাগছে, কোন খাতে কাজে লাগছে, জিডিপি, জিএনপি নাকি পার ক্যাপিটা ইনকামে, সকল কিছু কিন্তু একটা পড়ার বিষয় বা একটা বুঝার বিষয়। তাই এই অধ্যায়টা কিন্তু অবশ্যই ফেলে দেওয়ার মতো অধ্যায় না, ঠিক আছে? এবং আমি কিন্তু বরাবরই একটা বিষয় বলি যে অর্থনীতি এই সাবজেক্ট আমার ব্যক্তিগত মতে, তুমি সায়েন্সের হও, আর্টসের হও বা কমার্সের হও না কেন, সবাইকেই পড়া উচিত। কারণ অর্থনীতি কি করে জানো? বাস্তব জীবন সম্পর্কে শিক্ষা দেয়, ঠিক আছে? নীতি নৈতিকতা না ভাই, তোমার চলার পথে তোমাকে ইনভেস্ট করা লাগবে, বাজার থেকে পণ্যদ্রব্য কিনতে হবে, তুমি তো একসময় ইনকাম করবা ইনশাল্লাহ, তাই না? তো সকল ক্ষেত্রেই তোমার অর্থনীতি বিষয়টা সম্পর্কে একটা ভালো জ্ঞান রাখা উচিত, ঠিক আছে? পরবর্তী আমরা চলে যাই। এই অধ্যায়ে সকল অর্থনৈতিক নির্দেশক অর্থাৎ মোট অভ্যন্তরীণ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, মাথাপিছু আয় এবং বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি ও এর উল্লেখযোগ্য খাতসমূহ বিভিন্ন সম্বন্ধে আমরা অবহিত হব, ঠিক আছে? পরবর্তী চলে যায়। দেখো বিভিন্ন ছবি রয়েছে এখানে, আমরা দেখতে পাচ্ছি এই যে ধান চাষের বা হচ্ছে আমাদের এখানে বিভিন্ন প্রকল্প, হ্যাঁ। তা পরবর্তী দেখছি আমরা এখানে মাছ চাষ, চিংড়ির, অর্থাৎ এই বিষয়গুলো দেখে আমরা কি বলছি? বাংলাদেশের অর্থনীতিকে আরো বেগবান, পূর্বের তুলনায় আরো উন্নত পর্যায়ে কিভাবে নিয়ে আসা যায়, কিভাবে আরো ভালো করা যায় দেশের অবস্থা অর্থনীতির, সেই বিষয়গুলো এখানে কিন্তু উল্লেখ করে উঠেছে। পরবর্তী যাব আমরা। এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো? নাম্বার 1, মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিএনপি, মোট দেশ উৎপাদন, জিডিপি এবং মাথাপিছু আয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবো। 2, জিএনপি ও জিডিপি এর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো। 3, দেশজ উৎপাদনে অর্থনীতির খাতসমূহের অবদান ব্যাখ্যা করতে পারবো। 4, কয়েকটি দেশের জিএনপি, জিডিপি, মাথাপিছু আয়ের তুলনা করব, অবশ্যই বাংলাদেশের সাথে আরেক কিছু দেশের তুলনা করবে, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের দেশের অবস্থাটা কি ভালো পর্যায়ে রয়েছে নাকি খারাপ পর্যায়ে রয়েছে। পরবর্তী দেখব ক্ষুদ্র পরিসরে জিএনপি, জিডিপি ও মাথাপিছু আয় নির্ণয় করতে পারবো, ঠিক আছে? পরবর্তী দেখছি বাংলাদেশের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যগুলো দেখতে পারবো। বাংলাদেশের অর্থনীতির অগ্রসরতার গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা সমূহ ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা উত্তরণের পদক্ষেপ, অর্থাৎ প্রতিবন্ধকতা মানে কি? কোনো সমস্যা বা বাধা, এই বাধাগুলোকে কিভাবে আমরা
উপেক্ষা করতে পারি বা সমাধান করতে পারি, এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। পাশাপাশি উন্নত উন্নয়নশীল এবং অনুন্নত অর্থনীতির ধারণাও ব্যাখ্যা করতে পারবো। পরবর্তী উন্নত উন্নয়নশীল দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো। অর্থনৈতিক সমস্যার সমাধানে সচেতন হব। সর্বোপরি এটা হলো আমাদের শেষ কথা হবে এই অধ্যায়ে। চলো আমরা শুরু করে দেই অর্থনৈতিক নির্দেশক সমূহ, অর্থাৎ ওই জিএনপি, জিডিপি এবং পার ক্যাপিটা ইনকাম সম্পর্কে আলোচনা। প্রথমেই আসছে মোট জাতীয় উৎপাদন, যেটি বললাম গ্রুস ন্যাশনাল প্রোডাক্ট, সংক্ষেপে কি বলেছি ভাইয়া, জিএনপি, রাইট? ওকে, আচ্ছা একটা কথা বলে দিই তোমাদেরকে, এই যে এই সংক্ষেপের ফুল ফর্মগুলো কিন্তু আমাদের সৃজনশীলের যে জ্ঞানমূলক প্রশ্নটা রয়েছে অর্থাৎ ক নম্বর, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আসে এবং বোর্ড পরীক্ষায় তোমরা যখন বসবা অর্থাৎ এসএসসিতে যখন তোমরা বসবা সেখানে কিন্তু অনেকভাবেই কিন্তু এই প্রশ্নটা আসবে, তোমরা ফেস করবা। তাই এগুলো সম্পর্কে একটা ভালো প্রিপারেশন তোমাদের লাগবে, ঠিক আছে? পরবর্তী চলে যাব। একটি দেশের অর্থনীতি ও অর্থনীতির অবস্থা জানার জন্য সেই দেশের মোট জাতীয় উৎপাদন ও মাথাপিছু জাতীয় উৎপাদন সম্বন্ধে আমাদের কি জানা দরকার। কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ ও ভূমির উপর সে দেশের মোট শ্রম ও মূলধন নিয়োগ করে যে পরিমাণ বস্তুগত অবস্তুগত দ্রব্য সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে ওই দেশের কি বলা হচ্ছে, মোট জাতীয় উৎপাদন, জিএনপি। আচ্ছা ভাইয়া, এই যে সংজ্ঞাটা আমরা লিখেছি, এই সংজ্ঞাটা কি অনেক বড় না? যে একটা নির্দিষ্ট সময় দিচ্ছে এক বছর, তারপরে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ ভূমির উপর সে দেশের মোট শ্রম ও মূলধন নিয়োগ করে যে পরিমাণ বস্তুগত অবস্তুগত দ্রব্য সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্য কোনটা, তার আর্থিক মূল্যকে ওই দেশের কি বলা হচ্ছে, মোট জাতীয় উৎপাদন। আচ্ছা একটা বিষয় আমি তোমাদেরকে জানাই দিই শর্টকাটে, ঠিক আছে? সহজে একটা তোমাদের আমি একটা সংজ্ঞা দিচ্ছি জিএনপি, সেটা মাথায় রাখবা, নোট ডাউন করো কিন্তু। সেটা হচ্ছে জিএনপি ইকুয়াল টু, সবসময় মাথায় রাখবা, দেশের নাগরিক। কি বলছি? দেশের নাগরিক, নট ফরেনার, অর্থাৎ বিদেশি না। ওকে, সো আমি যদি বলি দেশের ভিতরের মানুষ প্লাস প্রবাসীরা প্লাস প্রবাসী বলতে কাদের বুঝালাম? আমাদের দেশের নাগরিকরা যারা কিনা হচ্ছে বিদেশে গিয়ে কর্ম করছে, জীবিকা নির্বাহ কাজ করছে, তাদের এই দুই গ্রুপের মানুষের আর্থিক যে সমষ্টিটা, অর্থাৎ এই দুই গ্রুপের মানুষের দ্বারা উৎপাদিত পণ্যের, উৎপাদিত উপাদানের বা দ্রব্যের আর্থিক মূল্য যেটা বা আর্থিক সমষ্টি যেটা, সেই জিনিসটাকেই বলা হচ্ছে জিএনপি। দেখো স্পষ্ট করে তোমাদের জন্য আজকে আমি লিখে দিয়েছি, ঠিক আছে? একদম সহজ একটা সংজ্ঞা, একদম সহজ একটা থিওরি। সেটা হলো জিএনপি ইকুয়াল টু দেশের ভিতরের, অর্থাৎ দেশের সীমানার ভেতরের যে মানুষজন রয়েছে প্লাস প্রবাসীরা, অর্থাৎ দেশের যারা নাগরিক, এদের দুই গ্রুপের মোট আর্থিক সমষ্টিকে বলা হচ্ছে জিএনপি। আমি আবার একটু সুন্দর করে লিখে দিই এখানে যে জিএনপি দেশের নাগরিক, শুধুমাত্র দেশের নাগরিকরাই কি হবে, এটার ভিতরে ইনক্লুডেড হবে, এটার ভিতরে যুক্ত হবে, ঠিক আছে? তো এই জিনিসটা এখানে কিন্তু আমাদের আলোচনা করা হয়েছে। এবং দেখো সেবারও একটা সংজ্ঞা দিয়েছে এখানে, চলে আসে সেবা কি। হ্যাঁ, সেবা বলতে কোনো অবস্তুগত দ্রব্যকে বোঝায় যার উপযোগ এবং বিনিময় মূল্য আছে। কি বলছে? কোনো অবস্তুগত দ্রব্য যার কিনা উপযোগ অর্থাৎ ইউটিলিটি, হ্যাঁ, উপযোগ রয়েছে বা বিনিময় মূল্য রয়েছে। উপযোগ কি মনে আছে? উপযোগ হচ্ছে কোনো কিছু, কোনো দ্রব্যর অভাব মেটানোর যে সক্ষমতাটা, ঠিক আছে? তোমার তৃষ্ণা লাগছে, তুমি এখন পানি খাইতে হবে, তোমার পানি খাইয়ে তোমার তৃষ্ণাটা মিটেছে, তো পানিটাই হলো তোমার এখানে উপযোগ। গেল। সো শিক্ষকের পাঠদান, চিকিৎসকের চিকিৎসা প্রদান, ব্যাংকারের অর্থ সংক্রান্ত বিষয়ে সহায়তা দান এবং ইত্যাদি সেবা হিসেবে বিবেচিত রয়েছে। পরবর্তী মোট জাতীয় উৎপাদন পরিমাপ। মোট জাতীয় উৎপাদন কিভাবে পরিমাপ করব লক্ষ্য করি আমরা। মোট জাতীয় উৎপাদনকে তিন দিক থেকে বিবেচনা করে পরিমাপ করা যায়। কয়টি দিক থেকে? তিনটা দিক থেকে পরিমাপ করে বিবেচনা করা যায়। কি কি? এক, উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা। কি বলেছে? উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা। দুই, দেখো এটাকে বিশ্লেষণটা একটু লক্ষ্য করি আমরা। উৎপাদিত দ্রব্য সামগ্রী সেবা, যে কোনো দেশের অর্থনীতিতে জনগণের প্রয়োজনের ভিত্তিতে নানাবিধ দ্রব্য সামগ্রী বা সেবা উৎপাদন করা হয়। অবশ্যই তোমার দেশের মানুষের যে সব কিছু প্রয়োজন, সেই প্রয়োজনের উপর ভিত্তি করে কিন্তু তোমার দেশের উৎপাদন কাজটা কি হবে? বাড়বে। উৎপাদিত দ্রব্যের বিভিন্নতার কারণে সবগুলো একত্রে যোগ করে এগুলো
মোট পরিমাণ নির্ণয় করা যায় না। তাই মোট জাতীয় উৎপাদনের পরিমাণ নির্ণয় করতে হলে প্রতিটি দ্রব্য সেবার মোট উৎপাদনের পরিমাণকে তার বাজার দাম দিয়ে কি দিয়ে তার বাজার দাম দিয়ে গুণ করতে হয়। এভাবে প্রাপ্ত প্রতিটি দ্রব্য সেবার আর্থিক মূল্যের সমষ্টিকেই কি বলা হচ্ছে, জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন। ঠিক আছে, অর্থাৎ বাজার দাম দিয়ে যদি আমরা ওই পণ্য উৎপাদনের পরিমাণটাকে আমরা যদি বাজার দাম দিয়ে গুণ করি, তাহলে প্রতিটি দ্রব্য বা সেবার আর্থিক মূল্যের যে সমষ্টিটা আসবে, অর্থাৎ যে ফলাফলটা আমরা পাবো, সেগুলোর সমষ্টিটাকেই বলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। এই পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করতে হলে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্যই গণনা করতে হবে, কাঁচামাল বা প্রাথমিক মাল কিন্তু গণনা করা যাবে না। কি করতে হবে, চূড়ান্ত দ্রব্য। এটা কিন্তু ভাই এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, বলবে যে কোন দ্রব্য গণনা করতে হয়, চূড়ান্ত দ্রব্য। ঠিক আছে, অনেক দ্রব্যই চূড়ান্ত পর্যায়ে বাজারে আসার আগে প্রাথমিক দ্রব্য বা মাধ্যমিক দ্রব্য হিসেবে একাধিকবার ক্রয় বিক্রয় হয়। এই ক্রয় বিক্রয় হয় উৎপাদনকারী ও ব্যবসায়ীদের মধ্যে। দ্রব্যটি উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে ভোগকারী এটি ক্রয় ও বিক্রয় করে। ভোগকারী ক্রয়ের পর দ্রব্যটি আয় বিক্রয় হয় না। মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের জন্য প্রত্যেক ধাপেই দ্রব্যটির হিসাব করা হলে জাতীয় উৎপাদনের পরিমাণ ঠিক সঠিক হবে না। ঠিক আছে, মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে শুধু চূড়ান্ত পর্যায়ে দ্রব্যটি হিসাব করতে হবে। কি বলছে দেখো আবারও, জাতীয় উৎপাদন যদি তুমি বের করতে চাও তাহলে কি চূড়ান্ত পর্যায়ে, ঠিক আছে, একদম ফাইনাল স্টেপের যে একটা আমার যে গুডসটা থাকবে বা যে আমার পণ্যটা থাকবে, সেই জিনিসটাকে আমি দ্রব্যটা কি করব, হিসাব করব। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝতে চেষ্টা করা যায়। উদাহরণটা দেখো, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় হয়, কাপড় থেকে শার্ট উৎপাদন করা হলো। এখানে তুলা হচ্ছে প্রাথমিক দ্রব্য, সুতা কাপড় মাধ্যমিক দ্রব্য এবং শার্ট কি চূড়ান্ত দ্রব্য। তাহলে আমরা যদি জিএনপি বের করি, আমরা কি করব, শুধুমাত্র শার্টকে কাউন্ট করব। দেখো, তুলা সুতা কাপড় শার্ট চারটি পর্যায়ে দ্রব্যটির দাম হিসাব করা হলে এটি ভুল হিসাব হবে, কারণ শার্ট দামের মধ্যেই তুলা রয়েছে, সুতা কাপড়ের দামটা অন্তর্ভুক্ত করা হয়েছে একটা শার্টের ভিতরেই। তাই উৎপাদন পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন গণনা কিংবা পরিমাপ করতে হলে শুধুমাত্র চূড়ান্ত পণ্য যারা সরাসরি ভোগ করা হয় তাই হিসাব করা হয়। ঠিক আছে, পরবর্তী চলে যাব আমরা দ্বিতীয় নম্বর মাপে, সেটা হলো উৎপাদনের উপকরণের অর্জিত আয়। উৎপাদনের উপকরণের অর্জিত আয়, এই পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন পরিমাপ করতে হলে উৎপাদনের উপাদান সমূহের মোট আয়ের সমষ্টি নির্ণয় করতে হবে। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটি উপাদানের আয় যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। এক বছরে কোনো দেশের জাতীয় আয় হলো ওই বছরে উৎপাদনের উপাদান সমূহের মোট অর্জিত মোট খাজনা, মজুরি বা বেতন, সুদ ও মুনাফার সমষ্টি। ঠিক আছে, কি বলেছে যে দেখো আমি আবারও বলছি তোমাদের, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই উপাদানের চারটি উপাদানের আয় যথাক্রমে কিভাবে হয়, ভূমির জন্য খাজনা, শ্রমের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ এবং সংগঠনের জন্য কি রয়েছে, মুনাফা রয়েছে। এক বছরে কোনো দেশের জাতীয় আয় হলো ওই বছরের উৎপাদনের উপাদান সমূহের অর্জিত মোট খাজনা, মজুরি, সুদ, মুনাফা। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, সমাজের মোট ব্যয় কি বলছে, 3 নম্বরটা সমাজের মোট ব্যয়। লক্ষ্য করি আমরা, সমাজের মোট ব্যয়ের ভিত্তিতে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করা যায়। মোট ব্যয়ের ভিত্তিতে কি হয়, মোট জাতীয় উৎপাদন নির্ণয় করা যায়। এই পদ্ধতি অনুসারে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের সমস্ত ধরনের ব্যয় যোগ করলে কি পাওয়া যাবে, মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য পাওয়া যায়। কোনো দেশের মোট জাতীয় আয় দুইভাবে ব্যয়িত হয়। মোট জাতীয় আয় কয়ভাবে ব্যয়িত হয়, দুইভাবে। ভাইয়া দেখো এটা কিন্তু নোট ডাউন করবে, এমসিকিউ। 1 নম্বর ভোগদ্রব্য ও সেবা কেনার জন্য, 2 হচ্ছে বিনিয়োগ করার জন্য। একটা কি তুমি নিজে ভোগ করবা বা তুমি সুযোগ সুবিধা নিবা সেই অর্থ দিয়ে, আর 2 হচ্ছে সেই অর্থটাকে তুমি ইনভেস্ট করবা, বিনিয়োগ করবা বিনিময়ে আরো অর্থ পাওয়ার জন্য। ঠিক আছে, ব্যয়কারীদের প্রধানত 3 শ্রেণীতে বিন্যাস করা হয়। কাদের, ব্যয়কারীদেরকে। একটা হচ্ছে সরকার, একটি হলো বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং লাস্টলি হলো কে, জনগণ। কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে সরকারি, প্রাতিষ্ঠানিক ও বেসরকারি ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়ের সমষ্টি ওই সময়ে ওই দেশের মোট জাতীয় উৎপাদন। অর্থাৎ মোট জাতীয় উৎপাদন আবার কিভাবে দেখলাম, আয়ের ক্ষেত্রে যে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা জনগণের আয় ব্যয়ের যে একটা সমষ্টি রয়েছে 1 বছরে, সেটি হলো মোট জাতীয় উৎপাদন। আচ্ছা, বারবার কি 1 বছর দেখে প্রশ্ন আসছে না যে ভাইয়া প্রত্যেক সময় বা বারবারই 1 বছর জিনিসটা কেন আসছে? এর অর্থ হচ্ছে যে আমরা সব সময় জানি যে সব জায়গায় কি হয়, একটা নির্দিষ্ট সময় বলে উল্লেখ থাকে, যে কোনো নির্দিষ্ট সময়ে, অর্থাৎ এই নির্দিষ্ট সময়টাই হলো আমার 1 বছর। বোঝা গেছে ভাই আপুরা, নির্দিষ্ট সময় হলো কি আমার 1 বছর। ওকে,
পরবর্তীতে চলে যাই আমরা। মোট জাতীয় উৎপাদনকে অনেক সময় মোট জাতীয় আয় বলা হয়। কি বলছে? মোট জাতীয় উৎপাদনকে অনেক সময় কি বলা হচ্ছে? জাতীয় আয় বলা হচ্ছে। আমি কেন দাগাইলাম জিনিসটা? কারণ ইম্পর্টেন্ট, আমি চাই তোমরাও কিন্তু বইয়ে জিনিসটা দাগিয়ে নাও। পরে দেখি, যে কোনো সরল অর্থনীতিতে মোট জাতীয় উৎপাদন অর্থাৎ গ্রুস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি ও মোট জাতীয় আয় গ্রুস ন্যাশনাল ইনকাম জিএনআই একই হতে পারে। কি বলছে? যে কোনো দেশের সরল অর্থনীতিতে জিএনপি এবং জিএনআই দুইটা কি হইতে পারে? একই হইতে পারে। আমরা জানি কোনো নির্দিষ্ট সময়ে, দেখছো যে 1 বছর, হ্যাঁ, কোন নির্দিষ্ট সময়ে কোনো দেশে উৎপাদিত মোট দ্রব্য সামগ্রী সেবার আর্থিক মূল্য সমষ্টিকে ওই দেশের মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিএনপি বলা হচ্ছে। কিন্তু এর সঙ্গে সমাজের মোট আয় বা মোট ব্যয় সমতা নাও হতে পারে। কেন? কারণ হচ্ছে উৎপাদন প্রক্রিয়া চালু রাখার জন্য ব্যবহৃত মূলধন সামগ্রী যেমন কলকারখানা, যন্ত্রপাতি ইত্যাদির ক্ষয়ক্ষতি পূরণের জন্য মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য থেকে কিছু অংশ পৃথক করে রাখা হয়। উৎপাদনের উপাদান সমূহের আয়ের মধ্যে এই অংশটি অন্তর্ভুক্ত করা হয় না। তাই মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য এবং উৎপাদন উপাদান সমূহের আয়, খাজনা, মজুরি, সুদ, মুনাফা বা জাতীয় আয় এক নয়। তবে আলোচনার সুবিধার জন্য অনেক সময় মোট জাতীয় উৎপাদন বা জাতীয় আয়কে কি বলা হচ্ছে? সমার্থকভাবে ব্যবহার করা হয়। কেমন? ওকে, পরবর্তী চলে যাব আমরা। মোট দেশজ উৎপাদন। মোট দেশ উৎপাদন বলতে কোনটাকে বোঝাচ্ছে ভাইয়াপুরা? জিডিপি অর্থাৎ গ্রুস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, আমরা বইয়ের সংজ্ঞাটাকে দেখি। মোট দেশজ উৎপাদন জিডিপি হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে, আমি কি বললাম? এই যে 1 বছর, দেখছো, নির্দিষ্ট সময় মানে 1 বছরে দেশের অভ্যন্তরে কিংবা ভৌগোলিক সীমানার ভিতরে বসবাসকারী সকল জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের অর্থমূল্যের সমষ্টিকেই বলা হচ্ছে কি? জিডিপি। এতে উক্ত সীমানার মধ্যে বসবাসকারী দেশের সকল নাগরিক, সেটা বিদেশি ব্যক্তি হতে পারে, সংস্থা, প্রতিষ্ঠানও হতে পারে, উৎপাদিত তাদের দ্বারা উৎপাদিত চূড়ান্ত পর্যায়ে দ্রব্যের যে আর্থিক মূল্যের সমষ্টিটা সেটা কি হবে? অন্তর্ভুক্ত হবে। কেমন? তবে বিদেশে অবস্থানকারী বা কর্মরত দেশের নাগরিক বা সংস্থা, প্রতিষ্ঠানের আয় অন্তর্ভুক্ত হবে না। ওকে, দেন ফাইন। সো এখানে তোমরা এখন বলতে পারো যে ভাইয়া কোনো কি একটা সহজ নিয়ম আছে জিডিপি বোঝা জিএনপির মতো? অবশ্যই আছে। সেটা কি? এই যে দেখো, আমি তোমাদের বললি, তোমরা নোট ডাউন করো। জিএনপি যেরকম নোট ডাউন করেছো না, জিডিপিটাও সেম করো। সো জিডিপি জিনিসটা কি? জিডিপি হচ্ছে দেশের ভৌগোলিক সীমানার মধ্যে, আমি লিখে দিচ্ছি, ভৌগোলিক সীমানার মধ্যে, ভৌগোলিক সীমার মধ্যে অবস্থিত, ভৌগোলিক সীমার মধ্যে অবস্থিত দেশি প্লাস বিদেশি মানুষ, অর্থাৎ দেশের সীমানার মধ্যে অবস্থিত সকল জনগণ, whether it's our own person or the foreigner, doesn't matter. ওকে, অর্থাৎ তোমার দেশের ভেতরে হোক সেটা দেশি তোমার নাগরিক হোক, কিংবা তোমার হচ্ছে কি বাইরের বিদেশি নাগরিক হোক বা সংস্থা, প্রতিষ্ঠান যাই হোক না কেন, ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে যে এই যে 1,47,570 বা 610, বর্তমানে 610, এই 610 বর্গ কিলোমিটারের ভেতরে যা আয় হয়, যা ইনকাম হয়, তার সমষ্টি হলো আমাদের জিডিপি। ঠিক আছে? তো এই জিনিসটা লিখে রাখো ভাইয়া, এত বড় সংজ্ঞা, ঠিক আছে, পড়বা, মনে রাখার জন্য বা বুঝার জন্য শর্টকাট নিয়ম দরকার হয় কিন্তু। ঠিক আছে? তুমি পরীক্ষার মধ্যেও যদি একটু ভালো মতো লিখো যে কোনো দেশের 1 বছরে, নির্দিষ্ট সময় অর্থাৎ 1 বছরে কোনো দেশের ভৌগোলিক সীমার মধ্যে অবস্থিত দেশি নাগরিক পাশাপাশি বিদেশি নাগরিক সংস্থা বা প্রতিষ্ঠানের আর্থিক মূল্যের সমষ্টিকে জিডিপি বলা হচ্ছে। টিচার নাম্বার দিতে বাধ্য এখানে। ঠিক আছে? সহজ কথা। ওকে, পরবর্তী যাই আমরা। উপরে আলোচনা থেকে স্পষ্ট যে জিএনপি শুধু দেশের নাগরিকদের উৎপাদন হিসেবে গণনা করা হয়। নাগরিকরা দেশে বিদেশে যেখানে থাকুক না কেন, এক্ষেত্রে নাগরিকই গুরুত্বপূর্ণ জিএনপিতে। অলরেডি আই হ্যাভ সেড দ্যাট, রাইট? মোট দেশজ উৎপাদন, জিডিপি বলতে শুধু দেশের সীমানার ভিতরে মোট উৎপাদনকে বোঝায়। দেখছেন? মোট শুধু কি বলেছে? সীমানার ভিতরে, শুধু সীমানার ভিতরে। ওকে, যে আমার সীমানার ভিতরে শুধুমাত্র কি তুমি আছো, বা তোমার সীমানার ভিতরে আমি আছি, এর ভিতরে কেউ ঢুকতে পারবে না, এরকম একটা অবস্থা। হ্যাঁ, যাই হোক, কারো রাখিও না জীবনে, সমস্যা। আচ্ছা, এটা দেশের নাগরিক বা বিদেশি ব্যক্তি যাদের দ্বারাই উৎপাদিত হোক না কেন, এই দেশের ভৌগোলিক সীমার মধ্যে কি হবে? যুক্ত হবে। কেমন? মোট জাতীয় উৎপাদন জিএনপি বা মোট দেশের উৎপাদন জিডিপি এর চেয়ে বেশি কম হতে পারে, আবার সমানও হতে পারে। ওকে, পরবর্তী যাব আমরা। তবে সাধারণত জিএনপি জিডিপির চেয়ে বেশি বা কম হয়, সমান হয় না। কি বলেছে? জিএনপি জিডিপির চেয়ে বেশি বা কম হয়, অর্থাৎ সমান হওয়ার পসিবিলিটিস কম হয় না আর কি। হ্যাঁ, হয়তো জিএনপি কোনো সময় বেশি হয় বা জিডিপি কোনো সময় বেশি হয়, জিএনপি কম হয়, এরকম আপ ডাউন তারা করতে থাকে। আচ্ছা,
চলে আসছি পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ মাথা পিছু আয়। মাথা পিছু আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকদের গড় আয়। মাথা পিছু আয় দুইটি পৃথক মান দ্বারা নির্ধারিত হয়। এক, মোট জাতীয় আয়। দুই, মোট জনসংখ্যা। কি বলেছে? মোট জাতীয় আয় এক, এবং আরেকটা 2 নম্বর ক্রাইটেরিয়া কি, সেটা হলো ভাইয়া মোট জনসংখ্যা। একটা সূত্র রয়েছে, আমরা দেখব। দেখো, কোনো নির্দিষ্ট সময় অর্থাৎ 1 বছরে দেশের মোট জাতীয় আয়কে জিএনআই সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় বা মাথাপিছু আয় পাওয়া যায়। জাতীয় আয় বা মাথাপিছু আয় দুইটাই সেম জিনিসটা পাওয়া যায়। হ্যাঁ, মাথাপিছু আয়কে নিম্নলিখিতভাবে প্রকাশ করা হয়। কিভাবে? মাথাপিছু আয় ইকুয়াল টু মোট জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা। অর্থাৎ তোমার দেশের মানুষদের মোট ইনকামটা যত রয়েছে ভাগ করবে সেটা কি দিয়ে? তোমার দেশের অবস্থিত মোট জনসংখ্যা দিয়ে। সে যদি ভাগ করে দেখবে তাহলে পার ক্যাপিটা ইনকাম পাবো। অর্থাৎ প্রত্যেক দেশের প্রত্যেকটা জনগণের বা জনসংখ্যার কি দেখবো? মাথাপিছু আয়টা। দেখো, সংকেতের সাহায্যে বার ওয়াই বা ওয়াই বার যেটাই বলো না কেন, ওয়াই ইকুয়াল টু ওয়াই ভাগ পি। ওয়াই এখানে মাথাপিছু আয় এবং ওয়াই হচ্ছে জাতীয় আয়, পি হলো কি? মোট জনসংখ্যা। এই সংজ্ঞাটা আপনারা মনে রাখবেন। জানেন কি হয়? সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্নে খ নম্বরে বলে দেয় বা গ নম্বরেও আসে, ভাগ্য ভালো থাকলে তাহলে একটা জিনিস অঙ্ক বলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় কম সময়ে। যে একটা উদ্দীপক দিয়ে দিল অঙ্কের, বলে যে মাথাপিছু আয় নির্ণয় করো, খতে বা গতে, বা খতে বলে যে মাথাপিছু আয়ের সূত্রটি বর্ণনা করো। বাস, আপনারা তখন দিয়ে দিবেন, খাপে খাপ নাম্বার পেয়ে যাবেন। যেমন দেখো, একটা অঙ্ক দেখো, বলেছে উদাহরণ 2011 সালের সময়ে মধ্যবর্তী সময়ে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল 14 কোটি। ওই সময় মোট জাতীয় আয় 7,000 কোটি মার্কিন ডলার। সুতরাং ওই সময় মাথাপিছু আয় কি হবে? 7,000 ভাগ 14, 500 মার্কিন ডলার। ঠিক আছে, মাথাপিছু আয় ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে। আই রিপিট দিস লাইন এগেন, মাথাপিছু আয় ব্যক্তির জীবনযাত্রার মান নির্ণয় করে বা নির্ধারণ করে। ঠিক আছে, উচ্চ মাথাপিছু আয় উন্নত জীবনমান নিশ্চিত করে। তবে জীবনমান নির্ধারণের জন্য উচ্চ মাথাপিছু আয়ের সাথে দ্রব্যমূল্যের বিষয়টিও কি করতে হবে? আমাদের বিবেচনায় নিতে হবে। যদি কোনো বছরে কোনো দেশের জনগণের মাথাপিছু আয় দ্বিগুণ হয়ে যায়, আবার একই সাথে দ্রব্যের মূল্যস্তরও দ্বিগুণ হয়ে যায়, দেখো কি বলছে, কারো যদি জনগণের মাথাপিছু আয়ও দ্বিগুণ হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, আবার একই সাথে দ্রব্যের মূল্যস্তরও কি, দ্রব্যের দামও বেড়ে গিয়েছে, তাহলে প্রকৃতপক্ষে জীবনযাত্রার মান একই থাকবে। কেন জানো? মুদ্রাস্ফীতি হচ্ছে, তখন কি টাকার মানটা কমে যায়। ভাইয়া, তুমি বস্তা ভর্তি টাকা নিয়ে যাইতেছো, তোমার প্যান্টের পকেট ভরা বাজার নিয়ে আসতেছো, লাভ আছে? এইটা হয়েছে গিয়ে অবস্থা। কারণ ওই 2 গুণ আয় দিয়ে ব্যক্তি প্রকৃতপক্ষে একই পরিমাণে দ্রব্য বা সেবা কিনতে পারছে। হ্যাঁ, এর চেয়ে বেশি কম হচ্ছে না। অর্থাৎ তার আর্থিক আয় দ্বিগুণ হলেও তার প্রকৃত আয়টা বৃদ্ধি পায়নি, কারণ আর্থিক আয় ও দ্রব্যমূল্য একই হারে বৃদ্ধি পেয়েছে। তবে মূল্যস্তর অপরিবর্তিত থেকে মাথাপিছু আয় বাড়লে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, এবং মাথাপিছু আয় কমলে জীবনযাত্রার মান কি হবে? অবশ্যই হ্রাস পাবে। আমরা এখানেও দেখছি কিন্তু জীবনে টাকা ছাড়া কিছু নেই। ঠিক আছে, ভালোবাসা, আবেগ, এগুলো ভুয়া কথা। মানি ক্যান বাই হ্যাপিনেস। ঠিক আছে, যে বলবে ক্যান নট, সে হচ্ছে কি বলবো আর, গালি দেওয়ার ইচ্ছা করছিল, থাক। যাই হোক, তোমরা হচ্ছে কি এসএসসি সামনে দিবা, ঠিক আছে, তোমরা স্কুল পাস করবা, তোমরা এখনো স্কুল পাস করে কলেজে উঠবে, তখন ম্যাচুরিটি লেভেল তোমাদের ইনশাল্লাহ আসবে, অনেকের থাকলে আলহামদুলিল্লাহ। তো ঘটনা হচ্ছে যে জীবনে ধরো যে টাকা লাগবে, ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। ছোটো আসো তোমরা, বড় হবা, এই জিনিসটা মাথায় রেখো। তোমার অর্ণব ভাই বা অর্ণব স্যার যাই হোক, তোমরা মাথায় রাখবা যে বলছিল এক সময় উনি, এবং আমিও ব্যক্তিগতভাবে এটা মানার চেষ্টা করি। ঠিক আছে, যে জীবনে কি দরকার? টাকা। ঠিক আছে, দেখছো ওই জিনিসটাই কিন্তু আসলো যে তোমার মাথাপিছু আয় কমবে, জীবনযাত্রার মানও কি হবে? হ্রাস পাবে। ওই তখন কি হবে জানো? যে ধরো যে তুমি কাচ্চি খাইতে সপ্তাহে 2 দিন, তখন তোমার ভাগ্যে কম মানে কষ্টে যখন টাকা থাকবে না, একদিন মাছ ধরতেছে বা মাংস ধরতেছে, এরকম একটা বিষয়। ওকে, ব্যাক টু দ্য টপিক। আবার জাতীয় আয়ের বন্টন যদি সুষম না হয়, কি বলছে? জাতীয় আয়ের বন্টন যদি সুষম না হয়, অর্থাৎ সমান ভাগে যদি বন্টন না হয়, তাহলে মাথাপিছু আয় বাড়লেও অধিকাংশ জনগণের জীবনমান কি হবে? নিচুই থাকবে। ঠিক আছে, অর্থ কি বলছে? নিচুই থাকে, যেটা আমাদের দেশে কিন্তু প্রায় আমরা দেখে আসছি। ঠিক আছে, যে দেশের জনগণের কি হয়েছে, এক স্তর এক লেভেলের জনগণ বা এক লেভেলের এক শ্রেণীর মানুষ খুব উচ্চ বিলাসী জীবনযাপন করছে, অপর পক্ষে ওই আরেক শ্রেণীর মানুষেরও কি মাথাপিছু আয় দেখতে গেলে টেকনিক্যালি একই হওয়ার কথা, কিন্তু সে প্রচুর কি বঞ্চনার শিকার হয়ে নিম্নস্থ জীবনযাপন করছে। কেন? কারণ সুষম বন্টন হয় না, এই কারণে। মাথাপিছু আয় একটি গড় মান, জনগণের একটি ক্ষুদ্র অংশের মাথাপিছু আয় অনেক বেশি, অথচ বৃহদাংশের আয় অনেক কম হলে উভয় অংশের মাথাপিছু আয় গড় মান এমন হতে পারে যাতে মনে হয় যে জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, কিন্তু মোট জাতীয় আয়ের এরকম অসম বন্টন হলে বেশিরভাগ মানুষের মাথাপিছু জাতীয় আয়ের চেয়ে কম হবে, ফলে অধিকাংশ মানুষের জীবনযাত্রাও উন্নত হবে না।
তবে যে দেশে জাতীয় আয় সুষম বন্টন আছে সেই দেশে মাথায় পিছু আয় বাড়লেও এর মূল্যস্তর অপরিবর্তিত থাকলে বা আয় বৃদ্ধির চেয়ে কম হারে বৃদ্ধি পেলে জীবনযাত্রার মানও কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, পরবর্তী চলে যাই আমরা। 2018-19 চলিত মূল্যে বাংলাদেশে মাথাপিছু জাতীয় আয় 1,60,060 টাকা। ঠিক আছে, এবং মার্কিন ডলার হিসেবে দেখতে গেলে 1909 মার্কিন ডলার। অর্থনীতি সমীক্ষা অর্থ মন্ত্রণালয় 2019, বর্তমানে কিন্তু 5 বছর হয়ে গেছে, সো এই জিনিসটা অনেক বৃদ্ধি পাইছে। হ্যাঁ, ওকে, পরবর্তী চলে যাবো আমরা। জাতীয় অর্থনীতির খাতসমূহ ও মোট দেশজ উৎপাদনে এগুলোর অবদান। আচ্ছা, এই জিএনপি, জিডিপি, পার ক্যাপিটা ইনকাম আমরা পড়লাম, অর্থাৎ অর্থনৈতিক নির্দেশকগুলো আমরা পড়তেছি। এখন আমরা মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই এগুলো পড়ে লাভ কি, আমাদের দেশে এগুলোর অবদান বা ভূমিকাটা কি? তো চলো অবদান বা ভূমিকাটা সম্পর্কে আমরা একটু বিস্তারিতভাবে জানি। অর্থনীতির খাত বলতে বোঝায় অর্থনীতির বিভিন্ন অংশ, বিভাগ, শাখা। বিশ্বের যে কোনো অর্থনীতিকে প্রধানত 3টি খাতে ভাগ করা হয়। কয়টি খাতে ভাইয়া? প্রধানত 3টি খাতে। কি কি সেগুলো? কৃষি, শিল্প, সেবা খাত। কি কি? কৃষি, শিল্প এবং সেবা খাত। ভূমি ও ভূমি থেকে উৎপন্ন সবকিছু, শস্য ও ফলমূল, শাকসবজি, বনজ সম্পদ, পশু, মৎস্য সম্পদ প্রভৃতি কৃষি খাতের অন্তর্গত। বৃহদায়তন এবং ক্ষুদ্রায়তন শিল্প, সব ধরনের নির্মাণ, খনিজ দ্রব্যাদি সংক্রান্ত সকল কাজ শিল্প খাতের অন্তর্গত। অবশিষ্ট সকল ক্ষেত্র যেমন শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, ব্যাংক, বীমা, এই সকল কিছু খাতে কি হয়, যেগুলো ব্যক্তিগত সেগুলো কি সেবা খাতের আওতাধীন। আচ্ছা, সেবা কিন্তু আমরা দেখেছি কি যে একটা অবস্তুগত সম্পদ, যেটার হচ্ছে কি আপনার হস্তান্তর যোগ্যতা রয়েছে বা উপযোগ রয়েছে, সেটাই হলো আমার সেবা। আমরা কিন্তু শুরুতে সংজ্ঞাটা পড়েছি। তবে বিভিন্ন দেশে বাজেট বরাদ্দ বা কাজ করার সুবিধার জন্য 3টি প্রধান খাতের প্রত্যেকটি আবার কিছু সংখ্যক উপখাতও কিন্তু ভাগ হয়েছে। সেই খাতগুলো কি? সহজ কথায় বলি ভাইয়া, বাংলাদেশের অর্থনীতি খাত হলো 15টা। এই জিনিসটার জন্য এত বকবক করতে হইলো, এটা জানে রাখো, এমসিকিউতে আসে যে বাংলাদেশের অর্থনীতির খাত কয়টা? অর্থনীতির খাত হলো 15টা। সেগুলো কি কি ভাই একটু আমরা পড়ি। কৃষি ও বনজ, মৎস্য, খনিজ ও খনন, শিল্প। 5 বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ। 6 নির্মাণ। 7 পাইকারি ও খুচরা বাণিজ্য। 8 হোটেল ও রেস্তোরাঁ। 9 হলো পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ। 10 আর্থিক প্রতিষ্ঠান সেবা। 11 রিয়েল এস্টেট, ভাড়া, অন্যান্য ব্যবসা। 12 লোক প্রশাসন ও প্রতিরক্ষা। 13 নম্বর শিক্ষা। 14 স্বাস্থ্য ও সামাজিক সেবা। 15 কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা। তবে এই 15টি খাতকে আবার 3টি বৃহত্তর খাতে সমন্বিত করা হয়। কয়টা খাতে? 3টা বৃহত্তর খাতে। সেগুলো কি? কৃষি, শিল্প, সেবা খাত। সেগুলো কি ভাইয়া? কৃষি, শিল্প, সেবা। অর্থাৎ এখন যদি তোমাদেরকে প্রশ্ন করে এমসিকিউতে বাংলাদেশ অর্থনীতির কয়টি খাত রয়েছে, 3, 15 অপশন থাকুক, 15 দিবা, কারণ এখানে বলেনি যে বৃহত্তর খাত কয়টা। যদি আসে বৃহত্তর খাত কয়টা সমন্বিত করা হয়েছে, তাহলে দিবা 3টা, 15টা তখন না। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কৃষি, শিল্প, সেবার ভেতরে কিন্তু এই 15টা আলোচনা হয়েছে। দেখো কৃষি খাত কি? কৃষি খাতে রয়েছে কৃষি ও বনজ, রাইট। বৃহত্তর অর্থে মৎস্য সম্পদও কিন্তু কৃষির ভিতরে অন্তর্ভুক্ত করা হয়। ওকে, শিল্প বাণিজ্য খাত কোনটা? শিল্প খাতের মধ্যে রয়েছে ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ শিল্প। তবে বৃহত্তর অর্থে খনিজ ও খনন, বিদ্যুৎ, গ্যাস, পানি সম্পদ, নির্মাণ, এই খাতগুলোকে কি শিল্প খাতের অন্তর্ভুক্ত করা হয়। পাইকারি ও খুচরা বাণিজ্য, রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসায়ী খাতের আওতায় পড়ে থাকে। ওকে, পরবর্তী যাব সেবা খাত। হোটেল ও রেস্তোরাঁ, পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ, আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা, ব্যাংক ও বীমা ইত্যাদি সেবা খাতের অন্তর্ভুক্ত। লোক প্রশাসন ও প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সেবা, কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা এগুলো খাতের আওতাভুক্ত। ওকে, আচ্ছা, এই যেখানে স্টেটগুলো আমরা দেখতেছি যে 16-17 অর্থ বছরে, এগুলো কিন্তু আসলে এত ইম্পর্টেন্ট না। কেন ইম্পর্টেন্ট? কারণ বর্তমান সময় তো চেঞ্জ হয়েছে, রাইট। সো এইগুলো পড়া আমার মতে ইম্পর্টেন্ট না, কারণ এমসিকিউতে এগুলো আসবেও না। ঠিক আছে, ওকে। তাহলে তোমরা জেনে রাখো যে আমাদের দেশে সবচেয়ে বেশি অবদান রাখতেছে শিল্প বাণিজ্য। স্টিল নাও অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখতেছে কে? শিল্প বাণিজ্য। ঠিক আছে, পরবর্তীতে রাখছে পাইকারি, খুচরা বাণিজ্য, এবং পরবর্তী কি রাখছে দেশ উৎপাদনের অংশ হিসেবে 3য় স্থানে রয়েছে সংরক্ষণ, যোগাযোগ খাত। মোট দেশের উৎপাদনের অবদান 11.26% আছে। ঠিক আছে, আচ্ছা, আমি একটা জিনিস বলেছি, এই অধ্যায়ে কিন্তু প্রচুর স্টেট রয়েছে। প্রচুর স্টেট বলতে বোঝাচ্ছে আমি কি জানো, প্রচুর হচ্ছে কি তথ্য রয়েছে, মানে পরিসংখ্যান বা প্রচুর হচ্ছে কি রয়েছে, ডিজিট থাকবে। এই বিষয়গুলো এত মাথা ঘামানোর কিছু নেই যে ভাইয়া আমি কি মুখস্থ করব, সারণীগুলো ছক বলেই যে সারণী বলতে বলতে চলে আসছে একটা, যে বা মোট দেশের উৎপাদনে অর্থনীতির খাতসমূহের অবদান 18-19 সালের, এটাকে আমি মুখস্থ করবো ভাইয়া, আমি কিভাবে কি করব না, আমার মতে অত লাগবে না। কারণ বর্তমান সময় কি
তোমার হচ্ছে অবস্থার পরিবর্তন, সময়ের পরিবর্তনের কারণে কি অবদান অবশ্যই কমেছে বা বেড়েছে, তাই না? তো এই বিষয়ে কি করতে হবে আমাদের মাথায় রাখতে হবে যে কোনটির অবদান সবচেয়ে আমাদের বর্তমানে বেশি দেশে, সেটা কি শিল্প এবং শিল্প বাণিজ্য, তাই না? তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং তোমাদের একটা প্রশ্ন করি, বলতে পারবে আমাদের দেশের প্রধান, আমার বিশ্বাস তোমরা পারবা, আমাদের দেশের প্রধান রপ্তানি পণ্য কোনটা বলো দেখি? প্রধান রপ্তানি পণ্য, বা আমি যদি বলি প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের পণ্য কোনটা? বৈদেশিক মুদ্রা অর্জনের পণ্য কোনটা বলতে পারবা? দুইটাই কিন্তু এক, দুইটাই এক। উত্তর কি হবে? সরি, দুইটাই এক। সেটা কি? গার্মেন্টস ও পোশাক শিল্প। গার্মেন্টস ও পোশাক শিল্প, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু জানা রাখো, এটা আউট নলেজ দিলাম একটা। ওকে, কয়েকটি দেশে জিএনপি জিডিপি মাথাপিছু আয়ের তুলনা এখন আমরা একটু দেখি। আমরা জানি যে দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক সে দেশের জনগণের মাথাপিছু আয়। অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কি? মাথাপিছু আয়। অর্থাৎ প্রত্যেকটা দেশের মাথাপিছু আয়ের উপর ভিত্তি করেই বলা হয় সে দেশটা উন্নত নাকি অনুন্নত, নাকি উন্নয়নশীল নাকি একদম উচ্চ উন্নয়নশীল। দেখো, তবে একটি দেশ উন্নত, অনুন্নত নাকি উন্নয়নশীল তা নির্ধারণের জন্য মাথাপিছু আয় ছাড়াও কি করা হয়? আরো বেশ বিষয় বিবেচনা করা প্রয়োজন। এক্ষেত্রে অর্থনীতির প্রকৃতি, অর্থাৎ অর্থনীতি কৃষি প্রধান নাকি শিল্পায়ন ঘটেছে, এই বিষয়টা কিন্তু অবশ্যই আমার আলোচনায় আসবে। পরবর্তী দেখি, সাক্ষরতার হার, জনগণের কাছে স্বাস্থ্যসেবার প্রাপ্যতা, অর্থনৈতিক অবকাঠামোর ঊর্ধ্বমুখী উন্নয়ন ঘটেছে কিনা, অর্থাৎ পরিবহন যোগাযোগ সুবিধা এবং মূলধন গঠন বা বিনিয়োগের হার ঊর্ধ্বমুখী কিনা, এসবও কিন্তু বিবেচ্য বিষয়। ওকে, এবং নিম্ন আয়ের দেশ যেগুলো রয়েছে, দেখো কি বলা হয়েছে যে বিবেচ্য বিষয়। পরবর্তী, নিম্ন আয়ের দেশ যেগুলো রয়েছে, লো ইনকাম কান্ট্রিজ, মধ্য আয়ের দেশগুলোতে আবার কি বলছে? দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা উচ্চ মধ্য আয়ের দেশ আর একটা কি? নিম্ন মধ্য আয়ের দেশ। নিচে আয় ভিত্তিক শ্রেণীগুলো দেখানো হলো, আমরা একটু লক্ষ্য করব। আচ্ছা, আমাদের বইয়ে সুন্দর করে দেওয়া রয়েছে এই ছকটা। দেখো, উচ্চ আয়ের দেশ হিসেবে কোনগুলোকে দেখছি আমরা? যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড, যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডম, নরওয়ে, সুইডেন, জাপান, সিঙ্গাপুর, রাইট? সো এই বিষয়গুলো দেখো, তাদের মাথাপিছু আয় লক্ষ্য করো। তাদের মাথাপিছু আয় এই যে ইউএস ডলার হিসেবে কত? 66,000, 45,000। ওই তুলনায় যদি আমরা নিম্ন আয়ের দেশে দেখি, নেপাল, উগান্ডা, এদের 835 ইউএস ডলার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে উগান্ডার যে মাথাপিছু আয়টা, অর্থাৎ আমি কিন্তু এর আগেও বললাম মাত্রই যে মাথাপিছু আয় দ্বারা কিন্তু একটা দেশের অর্থনৈতিক অবস্থাটা, অর্থাৎ ওই দেশ উন্নয়নশীল নাকি হচ্ছে কোন অবস্থায় রয়েছে, নিম্ন আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ, এটা বোঝা যায়। হ্যাঁ, তো আমরা মাত্রই দেখলাম যে উগান্ডা হচ্ছে কি নিম্ন আয়ের দেশ, এটা হচ্ছে 835 ইউএস ডলার। আবার বাংলাদেশ, ভারতে দেখলাম এদিকে আমরা তুলনামূলকভাবে 2064 ইউএস ডলার এবং ভারতের 1940। তো এগুলো হচ্ছে কি 2020 সাল এবং 18 সালের হচ্ছে রিপোর্ট। বর্তমানে কিন্তু অনেকভাবে এটা চেঞ্জ হয়েছে। কেমন? তো আমরা এখন চলে যাব উপরের সারণী 2-এ যেটা রয়েছে ওইটারই একটা সারমর্ম এখানে দেখতে পাচ্ছি আমরা। উচ্চ আয়ের দেশসমূহ উন্নত দেশ হিসেবে স্বীকৃত। উন্নয়ন প্রক্রিয়া শীর্ষ পর্যায়ে পৌঁছানোর ফলেই এসব দেশ এই উন্নত অবস্থা অর্জন করেছে। কি বলেছে দেখো? উন্নয়ন প্রক্রিয়া শীর্ষ পর্যায়ে পৌঁছানোর ফলে, হ্যাঁ, উন্নয়ন প্রক্রিয়াটা এতক্ষণ যাবত যেগুলো আমরা আলোচনা করলাম ভাইয়াপুরা, যে জিডিপি, তারপরে আমরা আলোচনা করলাম কি জিএনপি, এরপরে আমরা আলোচনা করলাম হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, রাইট? সো এই তিনটা অর্থনৈতিক যে দিক নির্দেশনা রয়েছে, এই তিনটা বিষয়ে যদি কোনো দেশ একদম টপ লেভেলে যাইতে পারে, তাহলে কিন্তু দেশটা প্রকৃতপক্ষে কি হবে? উন্নত হবে। হ্যাঁ, যেটা আমরা মাত্রই দেখলাম। পরবর্তী দেখি, এইসব দেশের মাথাপিছু আয় এমন যে জনগণের সকল মৌলিক চাহিদা পূরণের পরেও প্রচুর অর্থ উদ্বৃত্ত থাকে, যা সঞ্চয় ও মূলধন গঠনে ব্যয় হয়। এসব দেশ উদ্বৃত্ত অর্থ দিয়ে কি করে? অধিকতর উন্নয়ন কার্যক্রম চালায়, আর বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে এবং উন্নয়নশীল এবং অনুন্নত দেশের উন্নয়ন কার্যক্রমে সহায়তা করে। এই যে আমরা লক্ষ্য করি না মাঝে মাঝে যে আমাদের দেশ কি করে? আমেরিকা থেকে ঋণ নিচ্ছে, চায়না থেকে ঋণ নিচ্ছে, কিংবা হচ্ছে কি করে জাপান থেকে ঋণ নেয়, বা আমাদের দেশে যে মেট্রো রেল বানালো, পদ্মা সেতু হচ্ছে, বিভিন্ন দেশ বিভিন্নভাবে আমাদের সাহায্য করছে। কেন করছে? কারণ তারা উচ্চ আয়ের দেশ, তারা উন্নয়নশীল দেশ, ঠিক আছে, তাদের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত। সেই ক্ষেত্রে আমাদের দেশ মধ্যম আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ থেকে মাত্র মধ্যম আয়ের দেশে আসছে। এই কারণে তারা তাদের চাহিদা মেটানোর পরেও যে উদ্বৃত্তটা থাকে, উদ্বৃত্ত মানে কি বলো দেখি? অতিরিক্ত যেটা, সেই জিনিসটা দিয়ে আমাদের মতো দেশগুলোতে তারা সাহায্য করে থাকে। ঠিক আছে, ওকে, পরবর্তী চলে যাই।
মধ্য আয়ের দেশসমূহ সাধারণত কি হয়, উন্নয়নশীল হয়, যেটা আমাদের বর্তমান বাংলাদেশ। তবে মধ্য আয়ের দেশের দুই ভাগের মধ্যে আছে, একটি হলো উচ্চ মধ্য আয়ের দেশ, আরেকটি হলো নিম্ন মধ্য আয়ের দেশ। ঠিক আছে, উচ্চ মধ্য আয়ের দেশগুলোতে কি হয়, এই দেশের জনগণ মৌলিক চাহিদা অনেকটাই পূরণ হয়েছে, দেশগুলো দ্রুত শিল্পায়িত হচ্ছে, শিক্ষা স্বাস্থ্য সেবার মতো সামাজিক অবকাঠামোর দ্রুত ঊর্ধ্বমুখী উন্নয়ন ঘটছে। এগুলো কোথায় হচ্ছে, উচ্চ মধ্য আয়ের দেশ যেগুলো সেগুলোতে হচ্ছে। তবে উন্নত দেশগুলোর সমপর্যায়ে পৌঁছাতে এই দেশগুলোকে এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। উপরের সারণীতে আমরা উচ্চ মধ্য আয়ের দেশ কাকে দেখতে পেয়েছি, সেগুলোকে দেখতে পেয়েছি আমরা যাদের মাথাপিছু আয় $5,415 থেকে $10,541 পর্যন্ত। এগুলোর মধ্যে কে রয়েছে, এগুলোর মধ্যে রয়েছে চীন, ইরান, মালয়েশিয়া, তুরস্ক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, রাইট। মধ্য আয়ের দেশ শ্রেণীর নিচের ধাপে যেগুলো রয়েছে সেগুলো হলো নিম্ন মধ্য আয়ের দেশ, এবং বাংলাদেশ অ্যাকচুয়ালি এই অংশের ভিতরে পড়ে থাকে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এইগুলোর মধ্যে কারা রয়েছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, কম্বোডিয়া, কেনিয়া, এগুলো হলো মধ্যম আয়ের দেশ, কিন্তু মধ্যম আয়ের দেশের ভিতরে নিম্ন মধ্যম আয়ের দেশের অন্তর্ভুক্ত। ঠিক আছে, পরবর্তী দেখি, এইসব দেশের জনগণের মাথাপিছু আয় $1,384 থেকে $2,413 পর্যন্ত। মাথাপিছু জাতীয় আয় ভিত্তিক শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচে রয়েছে কারা, নিচে রয়েছে নিম্ন আয়ের দেশ। এই দেশগুলোকে কোনো কোনো সময় উন্নয়নশীল দেশ হিসেবে আখ্যায়িত করা হলেও মূলত এগুলো অনুন্নত দেশ। তবে এসব দেশের অধিকাংশ উন্নয়নের ধারা শুরু হয়েছে বেশ কিছুকাল থেকেই, এবং পরিকল্পিত অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশগুলো কিছুটা উন্নয়ন অর্জন করেছে। দেখো একটা বিষয়, সেটা হলো কি, পরিকল্পিত অর্থনৈতিক কর্মকাণ্ড। গত অধ্যায় সহ আমরা পড়লাম, সেখানেও কিন্তু বারবারই একটা কথা বলা হয়েছে। আমি কিন্তু তখনও বলেছিলাম যে বাংলাদেশের বর্তমানে এই যে বিপ্লবটা ঘটেছে, বিপ্লবটার পরে বাংলাদেশে একদিনে কি $109 মিলিয়ন রেমিটেন্স এসেছে, যেটা কিনা স্বাধীনতার পরে সর্বোচ্চ একদিনে, তাই না? এবং এই ঘটনাটার পরে আমরা স্পষ্ট বুঝতে পারি বাংলাদেশের এখন অর্থের ঘাটতিটা অনেকটাই কমে যাবে, যদি না আমাদের দেশে এই দুর্নীতি এবং অর্থ বাজারটা ঠেকাতে না পারে। যদি এই দুইটা জিনিস ঠেকাইতে পারে তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা আমাদের পুঁজি হবে। কিন্তু বাংলাদেশের প্রচুর টাকা রয়েছে, কি দরকার বলতো বর্তমানে এখন, যেটা আমি গত ক্লাসে বললাম, সেটা হচ্ছে মাথা। বাংলাদেশের বর্তমানে দরকার মাথা, অর্থাৎ বাংলাদেশের দরকার কি একটা সুপরিকল্পনা, রাইট? সুপরিকল্পনা যদি থাকে তাহলে আমাদের দেশ এই মধ্যম আয়ের নিম্ন থেকে উচ্চ মধ্যম আয়ের দেশেও চলে যাবে, এবং এক সময় কি একদম হাইস্ট লেভেলে উঠবে। দেখো একটা দেশের এই পরিকল্পনা বাদেও তোমার ব্যক্তিগত লাইফকে দেখো, তোমরা যারা এখানে ক্লাস করছো তারা কি সামনে এসএসসি পরীক্ষা দিবা, এখন তোমাদের মধ্যে যদি তোমরা উত্তম পরিকল্পনা করে একটা ভালো একটা রুটিন বানিয়ে বা একটা প্ল্যান, যেটা কি বলো না কেন, সেটা করে যদি তোমরা এগিয়ে যাও, তাহলে তোমাদেরকে পড়াটা স্মুথ হবে, তোমরা অনেক ভালো একটা ফলাফল করতে পারবা, রাইট? সো এই বিষয়টা এখানে কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, তো দেখো স্বল্পোন্নত দেশ বলা হচ্ছে ওগুলোকে। আচ্ছা, এই সারণীর নিচে যেগুলো রয়েছে, নেপাল, আফ্রিকান দেশের মধ্যে উগান্ডা, এগুলোকে বলা হচ্ছে কি নিম্ন আয়ের দেশ। কেন বলা হচ্ছে? কারণ এদের মাথাপিছু আয় $600 থেকে $800 মধ্যে, এবং ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট 2018 ও বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুযায়ী 2016-17 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $1,610, 2020-এ $2,064। বর্তমানে 24 সালে কিন্তু এটা অনেক বেড়ে গিয়েছে। কেমন? তো আমাদের এই অধ্যায়ের প্রথম অংশ আজকে আমরা 3টা অর্থনৈতিক নির্দেশক সম্পর্কে জানতে পারলাম। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরো বিস্তারিত জিনিস জানবো, অর্থনৈতিক বৈশিষ্ট্য রয়েছে, আরো কিছু দিক রয়েছে, বাংলাদেশে অর্থনীতি কেমন কি রয়েছে তাও আমরা দেখব। তো নেক্সট ক্লাস পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভকামনা, এবং নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমাদের সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত টাটা।